সরি, আমি এক্সট্রিমলি সরি, আসলে তোমাদের শিডিউল টাইমে ক্লাসটা নিতে পারলাম না। এক্সট্রিমলি সরি, বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসছিল, এই জন্য আর কি ক্লাসটা এখন নিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন বলো তো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? স্যার গত ক্লাসে শ্রোণী চক্রের জাস্ট ছবিটা পিকচারটা আঁকাইয়ে ওটা চিহ্নিত করে দিয়েছিলেন, কিছু লেখাননি। ও ঠিক আছে, শ্রোণী চক্র। আমরা তাহলে আজকে শ্রোণী চক্রের ছবিটা আঁকছি গত ক্লাসে, সেই অনুযায়ী আমরা এখন বর্ণনা দিব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। প্রথমে আমরা একটু শ্রোণী চক্রের ছবিটা আরেকবার একটু দেখি। শ্রোণী চক্রের ছবিটা আরেকবার একটু দেখে নেই, এবং প্রয়োজন বোধে আমি আবার চট করে একটু এঁকেও নেই, সমস্যা নাই। অল্প সময়ের মধ্যে আমি একটা এঁকেও ফেলতে পারবো, তারপরে সেটা ধরে ধরে আমরা বর্ণনাটা দিয়ে দিব। শ্রোণী চক্র ছবিটা এরকম ছিল নাকি গত ক্লাসের ছবিটা? কথা বলো, এরকম একটা ছবি আমরা আঁকছিলাম গত ক্লাসে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা হচ্ছে শ্রোণী চক্র। এটা আমাদের কোমরে থাকে, কোমরের দুই পাশে দুইটা এরকমের বড় বড় অস্থি থাকে, এই দুইটাকেই বলা হয় শ্রোণী চক্র। আর এই অংশটা হচ্ছে মেরুদণ্ডের অংশ। মেরুদণ্ডের এখানে স্যাক্রাম এবং কক্সিক্স আছে। এই স্যাক্রামটা এই দুই শ্রোণী চক্রের মধ্যে আটকানো থাকে। তো আমরা শ্রোণী চক্রের ছবি গত ক্লাসে এঁকেছিলাম, সেখানে আমরা কতটুকু কি দেখছি দেখো। এখানে আমি দেখো এই শ্রোণী চক্রের ছবিটা চোখের সামনে রাখলাম। এখন দেখো এই শ্রোণী চক্রটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি। এই অংশটাকে বাদ দিয়ে বিবেচনা করবা, এই অংশটা কিন্তু শ্রোণী চক্র নয়, এই অংশটা হচ্ছে মেরুদণ্ডের অংশ, এটা বাদ দিয়ে বিবেচনা করো। এটা বাদ দিয়ে শ্রোণী চক্রের বাকি অংশটুকুর দিকে মনোযোগ দাও। শ্রোণী চক্রকে ভাগ করা যায় প্রধানত তিনটা। এই যে একটা চ্যাপ্টা জায়গা দেখতে পাচ্ছ, আমি এখন দাগ দিলাম, এই যে চ্যাপ্টা অংশটা, এই অংশটাকে বলা হয় ইলিয়াম। শ্রোণী চক্রের এই অংশটাকে বলে ইলিয়াম। আবার ভালো করে দেখো, শ্রোণী চক্রকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে যাচ্ছি। শ্রোণী চক্রের এই চ্যাপ্টা জায়গাটাকে বলা হয় ইলিয়াম। আমি এখন যে দাগ দিলাম, ইলিয়ামের উপরের দিকে এরকম একটা উঁচু জায়গা আছে, এরকম, এই যে এটা এরকম, এটাকে বলা হয় ইলিয়াকের ক্রেস্ট। ক্রেস্ট, ইলিয়ামের বর্ডারে এরকম একটা উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় ইলিয়াক ক্রেস্ট। এই যে ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট। এই ক্রেস্ট এর শেষ মাথায় এরকম একটা বাড়তি অংশ আছে, এই যে আমি এখন যেখানে একটা দাগ দিলাম, এই স্পাইন। যে এখানে, হ্যাঁ, এটাকে বলা হয় ইলিয়াকের কাঁটা বা স্পাইন। ইলিয়াকের স্পাইন বা কাঁটা বলে। হ্যাঁ, এই যে এই অংশটা, এটা হচ্ছে ইলিয়াকের কাঁটা। এরপরে ইলিয়াকের এই যে জায়গাটা, যে জায়গাটা একটু চ্যাপ্টা অবতল, এই জায়গাটাকে বলা হয় ইলিয়াকের ফসা। হ্যাঁ, ইলিয়াকের ফসা, ইলিয়াকের ফসা বলে এই জায়গাটাকে, ইলিয়াক ফসা। এবার দেখো এই যে জায়গাটা, আবার দেখো আমরা এইটাকে বলবো হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের এই উপরের দিকে যে উঁচু জায়গাটা, এটাকে আমরা বলবো ইলিয়াকের ক্রেস্ট। ক্রেস্টের একদম শেষ মাথায় একটু কাঁটার মতো অংশ আছে, এটাকে আমরা বলবো ইলিয়াকের স্পাইন বা কাঁটা। তাহলে এই অংশটা হচ্ছে ইলিয়াক। এর মধ্যে আমরা ক্রেস্ট, স্পাইন এসব কথাগুলো বলে দেব। আর মাঝখানের এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো ইলিয়াকের ফসা। এবার আসো শ্রোণী চক্রের এই যে অংশটা, এই যে জায়গাটা, আমি এখন বেগুনি রং করে দাগ দিচ্ছি, এই অংশটাকে বলা হয় পিউবিস। কি বলে? পিউবিস। পিউবিসটা হচ্ছে এরকম, যে ইলিয়ামের নিচের যে সরু স্থান, এটার নাম হচ্ছে পিউবিস। এই একটা পিউবিস আর এই একটা পিউবিস, ঠিক আছে। পিউবিসের আবার পিঠের দিকে এরকমের স্পাইন আছে, কাটা আছে, এই যে এরকম, এটাকে পিউবিসের ক্রেস্ট বলা যেতে পারে। পিউবিসের আবার উপরে এরকমের উঁচু ক্রেস্টের মতো আছে, চাইলে ওটাকে আমরা পিউবিসের ক্রেস্ট বলতে পারি, তাই না? পিউবিসের উপরে তাকালেও আমরা বেশ কিছু এরকমের উঁচু জায়গা দেখতে পাচ্ছি, যেমন এই যে জায়গাটা, এই যে এটাকে পিউবিসের ক্রেস্ট বলা যায়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে জায়গাটা আমি এখন দাগ দিচ্ছি লাল, এই জায়গাটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস, এইখানে
দুইটা পিউবিস আইসা যুক্ত হয়, দুই পিউবিসের সংযোগস্থল এই যে এটা পিউবিক সিম্ফাইসিস, এখান থেকে মূত্র নালীটা বাইরে বের হয়। আর এই যে জায়গাটা, এই যে ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কিন্তু মূত্রথলি থাকে, তাই না? পেক্টোরাল ফোরামেন বলা হয়, হ্যাঁ, শ্রোণীচক্রের যে গহ্বর, এইখানে থাকে হচ্ছে মূত্রথলিটা। আর এই মূত্র নালীটা বের হয় পিউবিক সিম্ফাইসিস থেকে, গেল এটা। আর এই পিউবিসের এই সাইডে এখানে একটা গর্ত আছে, এই যে এরকম, এই গর্তটাকে বলা হয় এসিটাবুলাম, হ্যাঁ, গর্তটাকে বলে এসিটাবুলাম। এই গর্তের সাথেই আমাদের পায়ের যে অস্থি ফিমার সেটা লাগানো থাকে, পায়ের অস্থি ফিমারটা এই গর্তের মধ্যে লাগানো থাকে। তাহলে আমরা গর্তটার নাম এসিটাবুলাম সেটা জানলাম। আর এই যে জায়গাটা, এই যে জায়গাটা এরকমের অর্ধবৃত্তাকার, এই জায়গাটাকে বলা হয় ইস্টিয়াম, হ্যাঁ, এই জায়গাটাকে বলে ইস্টিয়াম। আর ইস্টিয়ামের মাঝে একটা ছিদ্র আছে, এই বেশ বড় একটা গহ্বর আছে, এই যে জায়গাটা, এটাকে বলা হয় অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেন। এই মোটামুটি আমাদের শ্রোণীচক্র। এটার ছবি আমরা গত ক্লাসে এঁকেছিলাম, এখন আর আমি ছবিটা আঁকতে চাচ্ছি না, ছবিটা তোমাদের খাতায় আছে বলে আমি ধরে নিচ্ছি। ছবিটা দেখে দেখে আমরা বর্ণনাটা দিতে চাচ্ছি। তোমরা কি বলো, এটার ছবি এখন আবার আঁকতে হবে আমাকে, না তোমাদের খাতায় ছবি আছে? আছে স্যার খাতায়, আপনি আঁকিয়ে দিয়েছেন, আর লাগবে না। হ্যাঁ, এখন আর ছবি আঁকতে গেলে আমরা সময় নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করি আজকে শ্রোণীচক্রটা তো পড়বো বটেই, তারপর যদি সম্ভব হয় আরো একটু নিচের যে অস্থিটা আছে ফিমার সেটা পড়বো। আরেকবার দেখো, এটা কিন্তু না, এটা কিন্তু হচ্ছে মেরুদণ্ডের অংশ, ওইটা বাদ দিয়ে বিবেচনা করো। এই যে আমি এখন বেগুনি রঙের দাগ দিচ্ছি বা লাল দাগ দিচ্ছি, এইটা হচ্ছে শ্রোণীচক্র। এই যে দাগ দিচ্ছি এটা শ্রোণীচক্র, এটা শ্রোণীচক্র। দুইটা শ্রোণীচক্র থাকে, দুই শ্রোণীচক্রের মাঝখানে এই স্যাক্রামটা আটকানো থাকে, দুই শ্রোণীচক্রের মাঝখানে স্যাক্রাম আটকানো থাকে। শ্রোণীচক্রকে আমরা তিন ভাগে ভাগ করব। উপরের এই চ্যাপ্টা অংশের নাম হবে ইলিয়াম, নিচের এই সরু অংশটার নাম হবে পিউবিস, আর তার নিচে অর্ধবৃত্তাকার এই অংশের নাম হবে ইস্টিয়াম। শ্রোণীচক্রকে আমরা তিন ভাগে ভাগ করব, ইলিয়াম, পিউবিস আর ইস্টিয়াম। এখানে একটা কথা আমার মনে রাখতে হবে, বলে রাখছি। ইলিয়াম, যে এই শ্রোণীচক্রের ইলিয়াম, তোমরা কিন্তু মানুষের পরিপাকতন্ত্র যদি পড়ো সেখানেও একটা ইলিয়াম শব্দটা পাবে। পরিপাকতন্ত্রের যে ক্ষুদ্রান্ত্র সেখানেও ইলিয়াম আছে, কিন্তু ওই ইলিয়ামের বানান হচ্ছে ILEM, আর এই ইলিয়ামের বানান হচ্ছে ILIUM। হ্যাঁ, বানানটা একটু ভিন্ন। তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা শ্রোণীচক্রের বর্ণনা দিতে শুরু করি। ছবি লেখা আঁকা আছে, তার পাশে লিখতে থাকো। লেখো আমাদের, লেখো আমাদের, লিখতে শুরু করছো সবাই? জি স্যার। আমাদের একটা শব্দ আমি লিখতেছি, এই শব্দটা তোমরাও লিখবা, নিতম্ব। নিতম্ব, যাকে ইংরেজিতে বলা হয় হিপ, হিপ বা পশ্চাৎদেশ আমাদের। লেখো আমাদের নিতম্ব অঞ্চলে দুইটি বৃহৎ অস্থি মেরুদণ্ডের স্যাক্রামকে বেষ্টন করে রাখে, যাদেরকে শ্রোণীচক্র বলে। আমাদের মেরুদণ্ডে দুইটি বৃহৎ অস্থি মেরুদণ্ডের স্যাক্রামকে বেষ্টন করে রাখে, যাদেরকে শ্রোণীচক্র বলে। শ্রোণীচক্রকে ইংরেজিতে বলা হয় পেলভিক গার্ডেল। আমাদের নিতম্ব অঞ্চলে যে দুইটি বৃহৎ অস্থি আমাদের নিতম্ব অঞ্চলে মানে হিপ অঞ্চলে যে দুইটি বৃহৎ অস্থি মেরুদণ্ডের স্যাক্রামকে, এটার নাম স্যাক্রাম, কে বেষ্টন করে রাখে। স্যার প্রথমে যেটা আরেকবার বলবেন, নেটের সমস্যা আবার হয়েছিল। বলবো, হ্যাঁ, আমাদের মেরুদণ্ড, সরি, আমাদের নিতম্ব, নিতম্ব নরসি ত ময় ব, নিতম্ব, নিতম্ব ইংরেজি হচ্ছে হিপ। স্যার হিপটা বানান বলবেন একটু? HIP, HIP, হিপ।
আমাদের কি বোঝানো হয়েছে? নিতম্ব বলতে বোঝানো হচ্ছে আমাদের পশ্চাৎ দেশ, যেটা দিয়ে আমরা বসি কোথাও। আমাদের নিতম্ব অঞ্চলে যে দুইটি বৃহৎ অস্থি মেরুদণ্ডের স্যাক্রামকে বেষ্টন করে রাখে তাদেরকে শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল বলে। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার পারছি। আমাদের মেরুদণ্ডের নিতম্ব অঞ্চলে যে দুইটি বৃহৎ অস্থি শ্রোণী চক্রকে যে দুইটি বৃহৎ অস্থি মেরুদণ্ডের স্যাক্রামকে বেষ্টন করে রাখে তাদেরকে শ্রোণী চক্র বলে। লিখছ? জি স্যার। সাথে লেখো প্রতিটি শ্রোণী চক্র তিনটি অংশে বিভক্ত। প্রতিটি শ্রোণী চক্র তিনটি অংশে বিভক্ত, যথা নাম্বার 1, প্রতিটি শ্রোণী চক্র তিনটি অংশে বিভক্ত, যথা নাম্বার 1 ইলিয়াম। নাম্বার 1 লেখো ইলিয়াম। এখানে ইলিয়াম বানানটা লেখা আছে, দেখো। প্রতিটি শ্রোণী চক্র তিনটি অংশে বিভক্ত, যথা নাম্বার 1 লেখো ইলিয়াম। ইলিয়াম কথাটা এখানে লেখা আছে, দেখা যাচ্ছে ইলিয়াম? এই যে আমি দাগ দিচ্ছি ILIUM। জি স্যার। ইলিয়াম লিখে হাইফেন দিয়ে লেখো শ্রোণী চক্রের উপরের চওড়া অংশটিকে ইলিয়াম বলে। শ্রোণী চক্রের উপরের বা ঊর্ধ্ব প্রান্তের বা ঊর্ধ্ব ভাগের যা লেখো চওড়া অংশটিকে ইলিয়াম বলে। শ্রোণী চক্রের উপরের চওড়া অংশটিকে ইলিয়াম বলে। লিখছ? জি স্যার। সাথেই লেখো ইলিয়ামের উপরের কিনারা অঞ্চলটি, কিনারা বা বর্ডার, বর্ডার লেখো BORDER, বর্ডার বা প্রান্ত। শ্রোণী চক্রের উপরের প্রান্ত অঞ্চলটি। স্যার ইলিয়াম বললেন না প্রথমে? ইলিয়ামের উপরের, সরি ইলিয়ামের উপরের বর্ডার অঞ্চলটি বেশ উঁচু। ইলিয়ামের উপরের বর্ডার অঞ্চলটি বা অংশটি বেশ উঁচু, যাকে ক্রেস্ট বলে, CREST, ক্রেস্ট। কেউ যদি চায় ইলিয়াক ক্রেস্ট সেটাও লিখতে পারে, কেউ যদি চায় শুধু ক্রেস্ট লিখবে তাও সমস্যা নেই। ইলিয়ামের উপরের অঞ্চলটি বা উপরের প্রান্ত অঞ্চলটি বা বর্ডার অঞ্চলটি বেশ উঁচু, যাকে ক্রেস্ট বলে। লিখছ? জি স্যার। একটু আগে যে ব্লু দাগ দেওয়া ছিল ওইটুকু না? এই যে আমি এখন দাগ দিচ্ছি যেটা, এটাকে বলে ক্রেস্ট। এই জায়গাটা উঁচু, অন্যান্য অঞ্চলের চেয়ে উঁচু, এই জন্য এটাকে বলা হয় ক্রেস্ট। তৌফিক দেখো, এই যে এটা ক্রেস্ট কথাটা লেখা আছে, দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। সাথে লেখো ক্রেস্ট এর শেষ প্রান্তটি, এই যে এটা, ক্রেস্ট এর শেষ প্রান্তটি কিছুটা প্রবর্ধিত থাকে। ক্রেস্ট এর শেষ প্রান্তটি কিছুটা প্রবর্ধিত থাকে, যাকে স্পাইন বা কাটা বলে। ক্রেস্টের শেষ প্রান্তটি কিছুটা প্রবর্ধিত থাকে, যাকে স্পাইন বা কাটা বলে। কেউ যদি চায়
ইলিয়াক স্পাইন বা ইলিয়ামের কাটা বলে লেখে তাহলে অসুবিধা নেই। ক্রেস্টের শেষ প্রান্তটি কিছুটা প্রবর্ধিত থাকে, যাকে স্পাইন বা কাটা বলে। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার। দাঁড়িয়ে সাথে লেখো ক্রেস্ট এর নিচের অবতল অংশটিকে ফসা বলে। ক্রেস্টের নিচের অবতল অংশটিকে এইখানে এই জায়গাটা ফসা বলে। ক্রেস্ট এর নিচের অবতল অংশটিকে ফসা বলে। লিখছি স্যার। ক্রেস্ট এর নিচের অবতল অংশটিকে ফসা বলে। স্যার এই ফসা দ্বারা কি যেন বোঝানো হয় বলছিলেন স্যার আগে? ফসা হচ্ছে একটা ডাউন সারফেস, একটা ডাউন সারফেস, একটা বড় একটা তল কিন্তু কিছুটা ডাউন, ডাউন সারফেস। এই যে ফসা, বুঝাতে পারি নাই? জি স্যার বুঝেছি। একটা সারফেস যেটা কিছুটা ডাউন। আচ্ছা, এবার লেখো নাম্বার 2। নাম্বার 2 লেখো, ইলিয়াম তো লেখা হয়ে গেল। নাম্বার 2 লেখো পিউবিস। পিউবিস, পিউবিস লেখো প্রতিটি শ্রোণীচক্রের স্যার পিউভিস বানাম কি পিইউভিআইসি? পিইউবিআইএস, পিউবিস। কিন্তু যদি তুমি বলো যে এই জিনিসটা পিউবিসের অংশ, তখন তুমি বলবা পিউবিক। এমনিতে নাম হচ্ছে পিউবিস, যেমন নাম হচ্ছে ইলিয়াম। কিন্তু যদি বলো ইলিয়ামের ক্রেস্ট, তাহলে তুমি কি বলবা? ইলিয়াক ক্রেস্ট। তখন আর এম দিবা না, সি দিবা, ইলিয়াক ক্রেস্ট। ঠিক সেরকম যেমন আমি, এটার নাম হচ্ছে পিউবিস, কিন্তু এই পিউবিসের এই ভেতর পাশে মনে করো একটা গুটির মতো আছে, এটাকে আমি বলবো পিউবিক টিউবারকল। বলার সময় তখন আর এস দিব না, সি দিব। বোঝাতে পারি নাই নাকি? জি স্যার বুঝতে পারছি। তাহলে লেখো প্রতিটি শ্রোণীচক্রের ইলিয়ামের ঠিক নিচে একটি লম্বা ও সরু অঞ্চল থাকে, যাকে পিউবিস বলে। প্রতিটি শ্রোণীচক্রের ঠিক নিচে একটি লম্বা ও সরু অঞ্চল থাকে। প্রতিটি শ্রোণীচক্রের ঠিক নিচে একটি লম্বা ও সরু অঞ্চল থাকে, স্যার যাকে প্রতিটি পিউবিস বলে। শ্রেণীচক্রের ইলিয়ামের ঠিক নিচে না? শ্রেণী না, শ্রোণী। শ্রোণী, তালে বসায় রফলায় ওকার, শ্রোণী। শ্রেণী লিখলে ভুল হয়ে যাবে। প্রতিটি শ্রোণী চক্রের ঠিক নিচে একটি লম্বা ও সরু অঞ্চল থাকে, যাকে পিউবিস বলে। প্রতিটি শ্রোণীচক্রের ঠিক নিচে একটি লম্বা ও সরু অঞ্চল থাকে। এই যে এটা আমি এখন দাগ দিচ্ছি, যেটা এই যে এটা, এই যে বেগুনি কালার করে দিয়েছে, এটার নাম হচ্ছে পিউবিস। প্রতিটি শ্রোণীচক্রের ঠিক নিচে একটি সরু ও লম্বা অঞ্চল থাকে, যাকে পিউবিস বলে। দেখো লিখতে পারছো কিনা? বলো না লিখতে পারছো কিনা? হ্যাঁ স্যার পারছি। লেখো পিউবিস এর অভ্যন্তর ভাগে, এই যেখানে আমি দাগ দিলাম, পিউবিস এর অভ্যন্তর ভাগে টিউবারকাল নামক একটি উঁচু অঞ্চল থাকে। এই যে এটা, এই যে আমি লাল বেগুনি দাগ দিচ্ছি, ঠিক সেখানে দাগের মাথায় পিউবিস এর অভ্যন্তর ভাগে টিউবারকাল নামক একটি উঁচু অঞ্চল থাকে, এবং
পিউবিস এর অভ্যন্তরভাগে টিউবারকল নামক একটি উঁচু অঞ্চল থাকে, লিখছা? জি স্যার। এবং দুই পিউবিস এর মধ্যবর্তী গহ্বরকে পেলভিক ইনলেট বলে। ইনলেট এই শব্দটা এখানে আছে। দুই পিউবিস এর মধ্যবর্তী গহ্বরকে পেলভিক ইনলেট বলে, যেখানে মূত্রথলি অবস্থান করে। দুই পিউবিস এর মধ্যবর্তী গহ্বরকে পেলভিক ইনলেট বলে, যেখানে মূত্রথলি অবস্থান করে। দেখো লিখতে পারছি কিনা। হ্যাঁ সিফাত, লেখছ? হ্যাঁ স্যার। এই যে দুই পিউবিসের এই জায়গাটা কিন্তু ফাঁকা, ওইটা পিছনের দিকে থাকে, কিন্তু এখন দেখানোর জন্য এরকম দেখাচ্ছে। দুই পিউবিসের মধ্যবর্তী গহ্বরকে পেলভিক ইনলেট বলে, যেখানে মূত্রথলি অবস্থান করে। লিখছ? দাড়ি সাথে লেখো, দুই পিউবিস এর মধ্যবর্তী সংযোগস্থলকে দুই পিউবিসের মধ্যবর্তী সংযোগস্থলকে এই যে এই জায়গাটা, দুই পিউবিসের মধ্যবর্তী সংযোগস্থলকে এই শব্দটা লেখো, পিউবিক সিম্ফাইসিস বলে। দুই পিউবিসের মধ্যবর্তী সংযোগস্থলকে পিউবিক সিম্ফাইসিস বলে, যেখান থেকে মূত্রনালী নির্গত হয়। এই যে জায়গাটা। স্যার পিউবিস কোনটুকু একটু আরেকবার মার্ক করে দেখাবেন? পিউবিস কোন অংশটা মার্ক করে দেখাবো, এই তো? জি স্যার, সম্পূর্ণ অবশ্যই দেখাবো, পিউবিসটা। অবশ্যই দেখাবো। তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার, মানে নিচে যে একটু বর্ধিত অংশ আছে বাদ। গোল, ওইটুকু বাদ। এইটা বাদ, এই লালটুকু বাদ। জি স্যার, বুঝেছি। লালটুকুর নাম হচ্ছে ইসচিয়াম, ওটা আলাদা। তুমি কি স্যাটিসফাইড নাকি এখনো ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার, আই এম স্যাটিসফাইড। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। লেখো, দুই পিউবিস এর মধ্যবর্তী সংযোগস্থলকে পিউবিক সিম্ফাইসিস বলে, যেখান থেকে মূত্রনালী নির্গত হয়। লিখতে পারছো কিনা দেখো। স্যার এই অংশটা কি ফাঁকা থাকে, না হলে মূত্রনালী হ্যাঁ, একটু নির্গত ফাঁকা হয়? থাকে। জি 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 জি, ফাঁকা থাকে, সামান্য একটু ফাঁকা থাকে। দুই পিউবিসের মধ্যবর্তী সংযোগস্থলকে পিউবিক সিম্ফাইসিস বলে। বলো লিখতে পারছো কিনা। জি স্যার। মূত্রনালী তো ওই মানে সংযোগস্থলের নিচ থেকে আসে। এই যে তোমার আবার এটা নিয়ে ঝামেলা লাগছে না? এই যে এখান থেকে আসে। আমি একটা লাল দাগ দিচ্ছি, দেখা যায় সিফাত? হ্যাঁ স্যার। তারপরে তুমি স্যাটিসফাইড না? স্যার বুঝছি স্যার। অনেক কিছু বুঝে নিতে হয়, বলা যায় না। এবার লেখো, সাথেই লেখো, পিউবিস এর পার্শ্ব দেশে একটি গহ্বর থাকে, যাকে এসিটাবুলাম বলে। শব্দটা এখানে লেখা আছে, দেখো। পিউবিস এর পার্শ্ব দেশে একটি গহ্বর থাকে, এই যে গহ্বরটা, যাকে এসিটাবুলাম বলে। এসিটাবুলাম বানানটা দেখো, ACETABULUM, এসিটাবুলাম বলে। পিউবিস এর পার্শ্ব দেশে একটি গহ্বর থাকে, যাকে এসিটাবুলাম বলে। লিখছো? জি স্যার। লেখো, এই গহ্বরে পায়ের প্রথম অস্থি ফিমার। ফিমার, এই যে এটা পায়ের প্রথম অস্থি ফিমার, এই যে এটা।
তার আবার একটা গোল মস্তক আছে, সেটা ওটার মধ্যে ঢুকানো থাকে, সেটা বলবো আমরা। এই গহ্বরে পায়ের প্রথম অস্থি ফিমার এর মস্তক প্রবিষ্ট থাকে। পিউবিসের পার্শ্বদেশে এসিটাবুলাম নামক গহ্বর থাকে। এই গহ্বরে পায়ের প্রথম অস্থি ফিমার এর মস্তক প্রবিষ্ট থাকে। লিখছো কিনা দেখো। পিউবিসের পার্শ্বদেশে এসিটাবুলাম নামক গহ্বর থাকে। এই গহ্বরে পায়ের প্রথম অস্থি ফিমারের মস্তক প্রবিষ্ট থাকে। লিখতে পারছো? জি স্যার। এবার লেখো রোমান 3 ইস্টিয়াম। ইস্টিয়াম বানানটা দেখো, এখানে লেখা আছে ISCHIUM, এই যে বানানটা এখানে আছে। দিস ইজ ইস্টিয়াম, এইটুকু ইস্টিয়াম। সাগর দেখতে পাচ্ছ ইস্টিয়াম? জি স্যার। ঠিক আছে, ইস্টিয়াম লিখে হাইফেন দিয়ে লেখো। নামটা খুবই সুন্দর স্যার, ইস্টিয়াম। নামটা সুন্দর, হ্যাঁ, ইস্টিয়াম। হ্যাঁ, প্রতিটি শ্রোণী চক্রের নিম্নভাগে একটি অর্ধবৃত্তাকার অংশ আছে। প্রতিটি শ্রোণী চক্রের নিম্নভাগে একটি অর্ধবৃত্তাকার অংশ আছে। প্রতিটি শ্রোণী চক্রের নিম্নভাগে একটি অর্ধবৃত্তাকার অংশ আছে, যাকে ইস্টিয়াম বলে। প্রতিটি শ্রোণী চক্রের নিম্নভাগে একটি অর্ধবৃত্তাকার অংশ আছে, যাকে ইস্টিয়াম বলে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো ইস্টিয়ামের কেন্দ্রে একটি বড় গহ্বর থাকে। ইস্টিয়ামের কেন্দ্রে একটি বড় গহ্বর থাকে, যাকে অবটুরেটর ফোরামেন বলে। এই যে দেখো আমি লাল দাগ দিচ্ছি, তার উপরে শব্দটা লেখা আছে, যাকে অবটুরেটর ফোরামেন বলে। ইস্টিয়ামের কেন্দ্রে একটি বড় গহ্বর থাকে, যাকে অবটুরেটর ফোরামেন বলে। দাড়ি এই গহ্বর দিয়ে বিভিন্ন প্রকার শিরা ও ধমনী পায়ে প্রবেশ করে। এই গহ্বর দিয়ে বিভিন্ন প্রকার শিরা ও ধমনী পায়ে প্রবেশ করে। এই গহ্বর দিয়ে বিভিন্ন প্রকার শিরা ও ধমনী পায়ে প্রবেশ করে। লিখছ? জি স্যার। এই গহ্বর দিয়ে বিভিন্ন প্রকার শিরা ও ধমনী পায়ে প্রবেশ করে। এবার লেখো দুই ইস্টিয়ামের মধ্যবর্তী ফাঁকা স্থানকে, এই যে জায়গাটা, এটা পিউবিক আর্চ বা অ্যাঙ্গেল বলে। দুই ইস্টিয়ামের মধ্যবর্তী ফাঁকা স্থানকে পিউবিক আর্চ বা অ্যাঙ্গেল বলে। পিউবিক অ্যাঙ্গেলও বলে, পিউবিক আর্চও বলে। দুই ইস্টিয়ামের মধ্যবর্তী ফাঁকা বানানটা স্থানকে কি? ARCH, আর্চ। দুই ইস্টিয়ামের মধ্যবর্তী ফাঁকা স্থানকে পিউবিক আর্চ বা পিউবিক অ্যাঙ্গেল বলে। দুই ইস্টিয়ামের মধ্যবর্তী ফাঁকা স্থান, আমি এখানে লাল দাগ দিচ্ছি, দেখা যায় কিনা, এটাকে বলা হয় পিউবিক আর্চ বা পিউবিক অ্যাঙ্গেল। দুই ইস্টিয়ামের মধ্যবর্তী ফাঁকা স্থানকে পিউবিক আর্চ বা পিউবিক অ্যাঙ্গেল বলে। লিখতে পারছো? জি স্যার। দেখো পুরুষের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল এর মাপ 90 ডিগ্রি এর চেয়ে কম। পুরুষের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল এর পরিমাপ 90 ডিগ্রি এর চেয়ে কম।
কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে 90 ডিগ্রি এর চেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য একটা কঙ্কাল দেখে পুরুষের কঙ্কাল না স্ত্রীদের কঙ্কাল বোঝার এটা একটা বড় উপায়, যে পুরুষের ক্ষেত্রে এই পিউবিক অ্যাঙ্গেলটা থাকবে 90 ডিগ্রির চেয়ে কম। এই যে আমি দাগ দিচ্ছি যেখানে, এই অ্যাঙ্গেলটা থাকবে 90 ডিগ্রির চেয়ে কম পুরুষের ক্ষেত্রে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এটা থাকবে অনেক ছড়ানো এবং এটা থাকবে 90 ডিগ্রির চেয়ে বেশি। বোঝাতে পারছি না পারি নাই? জি স্যার, পুরুষের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের পরিমাপ 90 ডিগ্রি এর চেয়ে কম এবং স্ত্রীদের ক্ষেত্রে 90 ডিগ্রি এর চেয়ে বেশি হয়ে থাকে। আমরা শ্রোণী চক্রের বর্ণনা শেষ করলাম। এটার মধ্যে বোঝো নাই এমন কিছু থাকলে কথা বলো। স্যার এইটার না, আরেকবার এক্সপ্লেন করবেন? এই ছবিটা, এটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও। আমি বলেছি স্যার। আমাদের নিতম্ব অঞ্চলে, নিতম্ব যেটা দিয়ে আমরা, যে অঞ্চলটা দিয়ে আমরা বসি চেয়ারের উপরে, এই নিতম্ব অঞ্চলে বড় বড় দুইটা অস্থি আছে, এই একটা আর এই একটা। এমন দুইটা অস্থি, যে অস্থি আমাদের মেরুদণ্ডের এই যে স্যাক্রাম, এই স্যাক্রামটাকে বেষ্টন করে রাখে। তাই আমরা সংজ্ঞায় বলেছি আমাদের নিতম্ব অঞ্চলে যে দুইটি বৃহৎ অস্থি মেরুদণ্ডের স্যাক্রামকে বেষ্টন করে রাখে তাদেরকে শ্রোণী চক্র বলে। এটা ছিল আমাদের সংজ্ঞা। তারপরে বলেছি প্রতিটি শ্রোণী চক্র 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইলিয়াম, আর একটা অংশের নাম হচ্ছে পিউবিস, আর একটা নাম হচ্ছে ইস্চিয়াম। এটা হচ্ছে 3টা ভাগ। সবার প্রথম বলেছি ইলিয়াম কোনটাকে আমরা বলবো। আমরা বলেছি শ্রোণী চক্রের ঠিক উপরে যে অংশটা চওড়া, এটার নামই হচ্ছে ইলিয়াম, এটার নাম হচ্ছে ইলিয়াম। তারপর বলেছি এই ইলিয়ামের আবার উপরের যে বর্ডারটা, উপরের যে প্রান্তটা, এটা বেশ উঁচু, এই উঁচু, এই অংশটাকে বলা হয় ক্রেস্ট, ইলিয়ামের ক্রেস্ট বা ইলিয়াক ক্রেস্ট। এই ক্রেস্টের একদম মাথাটা আবার এরকম একটু বাড়ানো থাকে, আঙ্গুল দিয়ে ধরলে একটা ভোতা একটা অংশ হাতে টের পাওয়া যায়। হ্যাঁ, এই অংশটাকে বলা হয় ইলিয়ামের স্পাইন বা কাঁটা। আর কি, এই তো গেল ক্রেস্ট, আর এই তো গেল স্পাইন, আর এই অঞ্চলটাকে বলা হয় ফসা। তাহলে আমরা শ্রোণী চক্রের যে ইলিয়াম, তাকে আমরা 3টা ভাগে ভাগ করে দিলাম। উপরের উঁচু বর্ডারটাকে বললাম ক্রেস্ট, বর্ডারের মাথায় যে একটা বাঁকানো অংশ থাকে, বাড়তি একটা অংশটার নাম হচ্ছে স্পাইন বা কাঁটা, আর মাঝখানের এই যে জায়গাটা, এটাকে আমরা বলে দিলাম ফসা। গেল ইলিয়াম বলা শেষ। এরপর বলেছি নাম্বার 2 পিউবিস। এই ইলিয়ামের ঠিক নিচে এই যে সরু অঞ্চলটা, যেটা আমি বেগুনি কালার করলাম এখন, এইটার নামই হচ্ছে পিউবিস। পিউবিসটা এরকম যে পিউবিসের ভেতরে একটা উঁচু অংশ আছে যেটাকে টিউবারকেল বলে, আর পিউবিসের বাইরের দিকে একটা গর্ত আছে যাকে এসিটাবুলাম বলে। এই গর্তের ভেতরে পায়ের প্রথম অস্থি ফিমারের মাথাটা ঢুকানো থাকে। স্যার টিউবারকেল কি বলছিলেন ব্যাখ্যায়? হ্যাঁ বলছি তো, পিউবিসের অভ্যন্তর ভাগে একটা টিউবারকেল থাকে, পিউবিক টিউবারকেল। এই বলেছি কিনা তোমরা বলো? হ্যাঁ জি স্যার। নোটে বলছেন। বলেছি এবং জি লিখছি। স্যার পেয়েছি, স্যার জি স্যার পেয়েছি। আচ্ছা, তারপরে বলেছি যে এই যে দুইটা পিউবিস দিয়ে ঘেরা এই যে জায়গাটা, এটা একটা গহ্বর, এটাকে বলা হয় পিউবিক, কি বলে, ফোরামেনও বলে, আবার ইনলেটও বলে, সরি পেলভিক ইনলেট বলে, পেলভিক ফোরামেনও বলে, আবার পেলভিক ইনলেটও বলে। এই জায়গাটার মধ্যেই এই যে জায়গাটা, দুই পিউবিসের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় পেলভিক ফোরামেন বলে, অথবা পেলভিক ইলনেট বলে, ইলনেট। এই যে জায়গাটা, এটার মধ্যেই আমাদের মূত্রথলিটা থাকে। তারপরে বলেছি দুই পিউবিসের যে সংযোগস্থল, এখানে একটা ছোট ফাঁকা জায়গা থাকে, এটার নাম হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। এখান থেকে মূত্র নালীটা বাইরে বের হয়ে আসে। পিউবিসের বর্ণনা শেষ করে আমরা বলেছি ইস্চিয়াম, এই যে এটা প্রত্যেকটা শ্রোণী চক্রের ঠিক নিচে, পিউবিসের ঠিক নিচে একটা অর্ধবৃত্তাকার অংশ আছে, এটার নাম ইস্চিয়াম। এটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, বড় গোল গর্তের মতো, এটা অবটুরেটর ফোরামেন।
এখান থেকে বিভিন্ন শিরা ধমনী এগুলো পায়ের মধ্যে যায়। আর বলেছি দুই পিউবিসের মাঝখানের যে এই অঞ্চলটা, এই যে জায়গাটা, এটাকে বলা হয় দুই ইস্টিয়ামের মাঝখানের এই জায়গাটাকে বলা হয় পিউবিক অ্যাঙ্গেল বা পিউবিক আর্চ, এবং এই অ্যাঙ্গেলটা পুরুষের ক্ষেত্রে 90 ডিগ্রির চেয়ে কম হয়ে থাকে, স্ত্রীদের ক্ষেত্রে 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে থাকে। আশা করি শ্রোণীচক্র যা বললাম এইটুকু লিখতে পারলেই চলবে, যদি ছবিটা তুমি মনে রাখতে পারো বা আঁকতে পারো। শব্দগুলো খেয়াল রাখবা: ক্রেস্ট, ফসা, স্পাইন, এসিটাবুলাম, পিউবিক সিম্ফাইসিস, ইস্টিয়াম, অবটুরেটর ফোরামেন। এই জায়গাগুলো অবশ্যই যেন ভুল না হয়। এবার আমরা চলে যাব পায়ের কাছে। আমাদের শ্রোণীচক্র পড়া শেষ, এবার আমরা যাব পায়ের কাছে। আমাদের পা পড়তে শুরু করব। পায়ের প্রথম অস্থি ফিমার, এই যে এটা নিয়ে আমরা এখন পড়তে শুরু করব। এটার ছবি দেখো, আলাদাভাবে দেখো। ফিমার ছবিটা আমরা সবাই একসাথে দেখতে পারি ইচ্ছে করলে। আমার মোবাইলের স্ক্রিন শেয়ার হয়েছে তো না? জি স্যার। তুমি যদি এভাবে লিখে সার্চ দাও যে পেলভিক গার্ডেল উইথ ফিমার, দেখো তোমাকে একদম কিভাবে পেলভিক গার্ডেলের সাথে পায়ের ফিমারটা লাগানো থাকে সেটা দেখিয়ে দেবে। এই ছবিটা দেখতে পারো, ছবি দেখা যায়? দুইটা পায়ের জি দুইটা স্যার। বড় ওই যে উপরের ফিমার কিভাবে লাগানো আছে দেখো। ফিমার আমরা চিনি সবাই, আমাদের উরু যেটাকে বলি, আমাদের থাই বা উরু। মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। শুধু বড় না, ওজনেও সবচেয়ে ভারী। সবচেয়ে ওজনে ভারী এবং সবচেয়ে বড় অস্থিটার নাম হচ্ছে ফিমার। হ্যাঁ, এই ফিমারের শেষ প্রান্তে আবার হাঁটুর অস্থি বা প্যাটেলা লাগানো থাকে, সেটা পরে। আমরা প্রথমে ফিমারের ছবি আঁকতে যাচ্ছি। ফিমারের ছবি আমরা আরো একটু দেখে নেই, ফিমার অস্থিটা কেমন। ছবি এসেছে কিনা দেখো, দুইটা ছবি এসেছে ফিমারের পাশাপাশি। হ্যাঁ এসেছে। দুইটা ছবি, ফিমারের দুইটা ছবি পাশাপাশি আসছে কিনা প্লিজ বলো। জি স্যার আসছে। আসছে। এই বাম পাশের যে ছবি, এটা হচ্ছে সামনের দিক দিয়ে তাকালে ফিমারটা কেমন, অ্যান্টেরিয়র ভিউ। আর ডান পাশের যে ছবি, এটা হচ্ছে একটা ফিমারকে যদি পেছন দিয়ে দেখা হয় তাহলে সেই ছবি, পোস্টেরিয়র ভিউ। সামনের এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, পেছন থেকে দেখলে এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। দুইটা ছবি এখানে আছে। আমি দুইটাই তোমাদের প্রথমে বুঝিয়ে দেই, তারপর আমরা ছবি যে কোনো একটা আঁকবো। আমরা দুইটা আঁকতে পারবো না, যে কোনো একটা আঁকবো। পরীক্ষার সময় একটা আঁকলেই চলবে। ফিমারের একটা দেখো বেশ সুন্দর একটা গোলগাল মস্তক আছে। এই মস্তকটাই একটু আগে দেখেছো ওই এসিটাবুলাম গহ্বরের মধ্যে ঢুকানো থাকে। এরকম একটা বেশ সুন্দর মস্তক ফিমারের আছে। আমি একটা দাগ দিচ্ছি, দাগটা কি দেখা যায়? জি স্যার। কোন কালার বলো? বেগুনি কালার, ঠিক না? কালার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এই যে মস্তকটা। হ্যাঁ, মস্তকটা খুব সুন্দর, মস্তকটা দেখতে ভালোই লাগে। এই মস্তকটার মাথার উপরে আবার তরুণাস্থি বসানো থাকে, তারপরে ওই যে গর্তের ভেতরে এসিটাবুলাম গর্তের মধ্যে ঢুকানো থাকে। পাটা নাড়ালে খুব সুন্দর করে যাতে ঘুরতে পারে, যে কোনো দিকে সামনে পিছনে ডানে বায়ে ঘোরানো যায়, এমন ভাবে সুন্দরভাবে এই মাথাটা বসানো থাকে। আর এই গর্তের মাঝখানে আবার একটা ছোট ছিদ্র আছে। এই ছিদ্রটার সাথে আবার তোমরা জানো কিনা জানি না, দুইটা অস্থি যখন একটার সাথে আরেকটা জোড়া লাগানো থাকে তখন সেটার মাঝখানে আবার এক ধরনের সুতার মতো থাকে, যেগুলোকে বলে লিগামেন্ট। হ্যাঁ, লিগামেন্ট। এইখানে একটা গোল ছিদ্র আছে যার সাথে লিগামেন্ট কানেক্টেড থাকে। এই যে এখানে একটা ছোট গোল মতো ছিদ্র, ওইটাকে বলা হয়, ভিতরেই একটা ছিদ্র আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে বলা হয় ফোবিয়া ক্যাপিটিস। ফোবিয়া ক্যাপিটিস নামক একটা গোল ছিদ্র বা গর্ত আছে। সামনের দিক দিয়ে দেখলে আরো ভালো দেখা যেত, এখানে তো এক সাইড দিয়ে দেখানো হচ্ছে, সে কারণে হয়তো একটু কম ভালো দেখতে পাচ্ছ। ফোবিয়া ক্যাপিটিস নামক একটা ছিদ্র থাকে, ছিদ্রটা হচ্ছে এখানে। এই এবার দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় নেক বা গ্রীবা। মস্তকের ঠিক পেছনে যে নেক থাকে একটা,
তোমরা কিন্তু হিউমেরাস নামক একটা অস্থি পড়ে এসেছো, হাতের প্রথম অস্থি, আর এখন পড়তেছো ফিমার, যেটা পায়ের প্রথম অস্থি। এই দুইটা অস্থির মধ্যে অনেক জায়গায় মিল আছে, আবার অনেক জায়গায় অমিল আছে, সেজন্য ভালো করে খেয়াল করে পড়বা। হিউমেরাসের একটা নেক ছিল কিন্তু এত বড় না, কিন্তু এখানে ফিমারের দেখো বেশ বড় একটা নেক আছে, নেক মানে গ্রীবা। এরপর দেখো এই নেকের পিছনে এরকমের উঁচু অঞ্চল আছে, এই যে এরকম একটা বড় উঁচু অঞ্চল আছে উপরের দিকে পিঠের দিকে, আর একটা উঁচু অঞ্চল আছে একদম নিচের দিকে। এরকম দুইটা উঁচু অঞ্চল আমি গোল মার্ক করে দিলাম। এই উঁচু অঞ্চলগুলোকে বলা হয় ট্রোক্যান্টার, ট্রোক্যান্টার, ট্রোক্যান্টার। তবে উপরের উঁচু অঞ্চলটা অনেক বেশি বড়, সেজন্য এটাকে বলা হয় গ্রেটার ট্রোক্যান্টার। নিচের উঁচু অঞ্চলটা একটু ছোট, এই জন্য এটাকে বলা হয় লেজার ট্রোক্যান্টার। কিন্তু হিউমারাসের ক্ষেত্রে উঁচু অঞ্চলকে তোমরা বলতে টিউবারকল, গ্রেটার টিউবারকল আর লেজার টিউবারকল। কিন্তু এখন টিউবারকল বলা হবে না, এখন বলা হবে ট্রোক্যান্টার। এবার আসো এই যে ফিমার অস্থিটা, এটা যদি তুমি পেছন দিকটা দেখো, সামনের দিকটা দেখবা না, পেছনের দিকে যদি যাও, তাহলে এখানে দেখো এই যে একটা লম্বা রেখার মতো আছে। এই যে দেখো, এই যে প্রথমে একটা উঁচু অঞ্চল, তারপরে একদম নিচ পর্যন্ত এরকম একটা লম্বা রেখা চলে গেছে। দেখা যাচ্ছে না যাচ্ছে না বলো? জি স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নেকের পিছনে তো একটা লম্বা দাগের মতো আছে না স্যার? হ্যাঁ আছে, এই যে এখানে একটা লম্বা লম্বা দাগের মতো আছে, তাই না? এই যে এখানে একটা লম্বা দাগের মতো আছে, ঠিক না? একটু ছোট করি ছবিটা। স্যার মানে ওইটা একটু খাঁজ কাটা দাগের মতো না? হ্যাঁ আমি দেখাই, দেখো খেয়াল করো, এইখানে একটা ছোট্ট দাগের মতো আছে, এই যেখানে। এটাকে বলা হয় টিউবারোসিটি বা টিউবারকেল বলে, কোয়াড্রেট টিউবারকেল, দেখো ওরা লিখে রাখছে। তবে এইখানে আবার একটা বড় লাইন আছে, এই যে এখানে একটা উঁচু অঞ্চল আছে, এই যেটা, এটাকে বলা হয় গ্লুটিয়াল টিউবারোসিটি, গ্লুটিয়াল টিউবারোসিটি, বা অনেক সময় শুধু টিউবারোসিটিও বলে। হ্যাঁ, গ্লুটিয়াল টিউবারোসিটি, এই যে উঁচু অঞ্চলটা। আবারও দেখো এই যে জায়গাটা, এটাকে বলা হয় গ্লুটিয়াল টিউবারোসিটি। এই গ্লুটিয়াল টিউবারোসিটিটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামে, তখন এটাকে বলা হয় লিনিয়া অ্যাসপেরা বা অ্যাসপেরাল লাইন। তোমার এগুলো কিন্তু হিউমারাসে ছিল না। হিউমারাসে ছিল একটা জিনিস, ওখানে একটা রেডিয়াল গ্রুভ ছিল, আর একটা কি বলা যায়, একটা রেডিয়াল টিউবারোসিটি ছিল, রেডিয়াল গ্রুভ ছিল, আর একটা আলনার টিউবারোসিটি। টিউবারসিটি, আলনার টিউবারসিটি। না না, আলনা না তো, আমরা তো হিউমারাসের কথা বলছি। হিউমারাস, হিউমারাসের সাথে তুলনা করতে বলছি। হিউমারাসের সাথে যদি তুমি তুলনা করো, তাহলে সেখানেও আমরা একটা টিউবারোসিটি দেখছি। হিউমারাসের সাথে তুলনা করার একটা ছবি দেখাই আমি তোমাদেরকে, থাকার কথা। এটা না, এই যে এটা হচ্ছে ফিমার, যেটা এখন দেখতেছো ফিমার, এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারোসিটি। কিন্তু ফিমারের আগে আমরা হিউমারাস যখন পড়েছিলাম, দেখি সেটার কোনো ছবি আছে কিনা, নাই। স্যার ডেলটয়েড টিউবারসিটি। ডেলটয়েড টিউবারোসিটি, এই তো ভুলে গেছিলাম আমি, ডেলটয়েড টিউবারোসিটি। হিউমারাসের ওখানে ছিল ডেলটয়েড টিউবারোসিটি, কিন্তু এখন হচ্ছে এটার নাম হচ্ছে গ্লুটিয়াল টিউবারোসিটি। হিউমারাসের ওখানে নাম ছিল ডেলটয়েড টিউবারোসিটি আর ছিল রেডিয়াল গ্রুভ, কিন্তু এখন হচ্ছে উপরে বলবো আমরা গ্লুটিয়াল টিউবারোসিটি, তারপর যখন নিচের দিকে নামবো তখন বলবো লিনিয়া অ্যাসপেরা। অর্থাৎ এই যে উঁচু দাগটা দেখতে পাচ্ছ, এই উঁচু দাগটার উপরের দিকে আমরা বলবো গ্লুটিয়াল টিউবারোসিটি, দাগটা যখন নিচের দিকে নামবে আমরা বলবো লিনিয়া অ্যাসপেরা। তো গেল এটা একটা ব্যাপার। এরপরে আসো, স্যার একই দাগে দুইটা নাম কেন? স্যার উপরের এই দিকে, দাগটা কি এই মস্তক থেকে শুরু হয়েছে, সেইটাই এইখানে মধ্যভাগে এসে একটা নাম, আবার শেষের যে হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ নাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে যখন দাগটা বেশি উঁচু মতো করে থাকে চ্যাপটা, তখন গ্লুটিয়াল টিউবারোসিটি। আবার যখন আস্তে মাঝামাঝি এসে আবার দুই দিকের শাখায় ভাগ হয়ে যাচ্ছে, তখনই আস্তে আস্তে নাম হয়ে যাচ্ছে লিনিয়া অ্যাসপেরা। আচ্ছা এবার আসো, এই যে ফিমার, এই ফিমারের পেছনটা যদি তুমি দেখো, পেছনটা এরকমের একটু উঁচু মতো করে, এই যে এরকম পেছন দিকটা এরকম উঁচু, পেছন দিকটা তাকানোর কথা বলছি। উঁচুটা বুঝবা কিভাবে তুমি? এই যে দেখো, এই ছবিটা দেখলে ভালো বুঝবা। এই হচ্ছে কিন্তু ফিমার, আমি পেছনটা দেখাচ্ছি আমাদের, এইটা হচ্ছে ফিমার। ফিমারের পেছনে এরকম একটা উঁচু মতো করে অংশ থাকে, দুই পাশে দুইটা, আর নিচের এই হাড়টার নাম টিবিয়া। এখন এই ফিমারের এই উঁচু অংশ দুইটার নাম হচ্ছে, ফিমারের এই উঁচু অংশ দুইটার নাম হচ্ছে কন্ডাইল। এই দুইটা কন্ডাইল এরকমের দুইটা চাকার মতো এমন ভাবে এই টিবিয়ার উপরে বসানো থাকে,
যে টিবিয়া অস্থিটা তুমি ইচ্ছা করলে যতবার খুশি পায়ের পেছনের দিকে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। পেছনের দিকে বারবার তুমি টিবিয়াটা নিতে পারো। দেখো তুমি হাঁটু ভাঁজ করে বারবার পিছনে নিতে পারো। নিতে পারো কিসের জন্য? কারণ এই টিবিয়াটা যখন ভাঁজ করো, এই টিবিয়াটা উপরের দিকে উঠে যায়, তখন এই কন্ডাইল নামক দুটো চাকার মতো অংশ আছে, সে এই টিবিয়াটাকে অ্যালাউ করে উপরের দিকে ভাঁজ হয়ে উঠে আসতে। আমি ঠিক বোঝাতে পারছি না কি স্যার বলবো এটা এটা। পিছন দিক থেকে দেখছি না। পিছন দিক থেকে, পিছনের দিক থেকে, সামনে না, পিছনের দিক থেকে। এই যে হ্যাঁ পিছনের স্যার দিক থেকে, এই যে এই ছবিটা দেখো, ফিমারের পিছনের দিকে এরকমের উঁচু থাকে, সামনের দিকে না। এই যে পেছনটা, এই যে এটার নাম কন্ডাইল, এই কন্ডাইল পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছি আমি, ফিমারটা পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমার টিবিয়া। তুমি টিবিয়াটাকে যদি ভাঁজ করে পেছনের দিকে উঠায় ফেলো, আমরা পায়ের পেছনের অংশ ভাঁজ করে আবার পিছের দিকে উঠায় ফেলি, তখন এই অংশটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। আল্লাহ, আমি যদি এটা কাছে বসে দেখাতে পারতাম তোমাদের। এই যে তুমি যখন এই পায়ের এই টিবিয়াটা ভাঁজ করো, অনেক সময় আমরা মোরগের যুদ্ধ যখন খেলতাম ছোটবেলায়, পায়ের পেছনের অংশটা ভাঁজ করে উপরের দিকে উঠায় নিয়ে আসি না, তখন এই অংশটা আস্তে করে এই চাকার উপরের দিকে উঠে আসে। এই যে এরকম এই অংশটা, এই যে এরকম এই অংশটা বেশ উঁচু। এই যে আমি এখন লাল দাগ দিচ্ছি, এই উঁচু অংশটাকে বলা হয় কন্ডাইল। ফিমারের পেছনে এরকম দুটো উঁচু অংশ থাকে যাকে বলে কন্ডাইল। দুই কন্ডাইলের মাঝখানের খাঁজটাকে বলা হয় ইন্টার কন্ডাইলার নচ বা ইন্টার কন্ডাইলার গ্রুভ। আল্লাহ, আমি কিভাবে বুঝাবো? এই যে স্যার এখানে যখন বুঝতে আমরা ভাঁজ করি তখন কি সেটা ওই যে সামনের দিকে থাকে না এইদিকে পিছন তাকাও, দিকে সাইড থাকে? দিয়ে দেখো, এই সাইড দিয়ে দেখো, সাইড দিয়ে ছবিটা দেখলে ভালো বুঝবা। এটার নাম হচ্ছে ফিমার, এই ছবিটাতে ভালো বুঝবা। এটার নাম ফিমার, বিশ্বাস হচ্ছে? আর এটার নাম হচ্ছে টিবিয়া। এইটা হচ্ছে তোমার হাঁটু। হাঁটু কি তোমার সামনের দিকে থাকে না পেছনের দিকে থাকে? পিছনের দিকে থাকে। আরে দুর্ভাগা, আল্লাহ না আমাকে স্যার এমন সামনের দিকে। না না আমার সামনের এমন দিকে থাকে। সামনের দিকে থাকে স্যার। এমন কপাল পোড়ার সাথে আমার দেখা করাইলো, হাঁটু নাকি পেছনের দিকে থাকে। না স্যার ভুলে হয়ে গেছে, সরি। এই যে এই এই হচ্ছে হাঁটু, এই হচ্ছে হাঁটুর অস্থিটা, প্যাটেলা যেটার নাম। তাহলে এই দিকটা তোমার পেছনের দিকে, এই বিষয়ে আর সন্দেহ আছে? আমি এখন যে লম্বা লম্বা দাগ দিচ্ছি, এটা হচ্ছে পায়ের পেছনের দিকে, এই বিষয়ে তোমার সন্দেহ আছে? না সন্দেহ নাই, স্যার। সন্দেহ নাই। আর এইটার নাম হচ্ছে ফিমার, এটার নাম টিবিয়া, এ বিষয়ে তোমার সন্দেহ আছে? তাও সন্দেহ নাই। এখন এই জায়গাটাকে বলা হয় কন্ডাইল। এই যে এই জায়গাটাকে কন্ডাইল বলে। তুমি যখন এই টিবিয়াটাকে ভাঁজ করে উপরের দিকে উঠায় ফেলো, পায়ের হাঁটুর নিচের অংশটা ভাঁজ করে যখন পিছনের দিকে উঠায় ফেলো, তখন এই জায়গাটা আস্তে করে এই কন্ডাইলের উপর উঠে আসে। বুঝতে পারছো? জি স্যার। পাটা ভাঁজ করলে বুঝতে পারবা। আবার দেখো, আমি যখন এই টিবিয়াটাকে ভাঁজ করে উপরের দিকে নিয়ে যাই, তখন টিবিয়ার আবার এখানে একটা, এটাকে বলা হয় টিবিয়ার কন্ডাইল। এইটা আবার আস্তে করে এই ফিমারের কন্ডাইলের এই উপরের আইসা এখানে উঠে যায়, তখন এই পাটা ভাঁজ হয়ে পিছনের দিকে যেতে পারে। বুঝাতে পারছি না? আল্লাহ জানে, পারি নাই। হ্যাঁ স্যার স্যার বুঝছি। আমার কেন যেন বিশ্বাস হইতেছে না স্যার, এটা কিভাবে অত উঁচে উঠতে বিশ্বাস, যায়? এটাই তো, তোমার একটু এমনি তো বিশ্বাস কম অনেক কিছুর উপর। এখন শোনো, বিশ্বাস করবা, কাউরে না কাউরে বিশ্বাস করতে হবে, নাহলে যাবা কই। এখন শোনো, এটার নাম হচ্ছে কি কন্ডাইল। এই যে এটার নাম কি বলো না, কন্ডাইল। কি নাম বলো না? কন্ডাইল। 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 হ্যাঁ, আর এইটা হচ্ছে হাঁটুর প্যাটেলা। এইখানে একটা খাঁজ আছে, ছোট্ট একটা খাঁজ আছে। এই খাঁজের মধ্যে এই প্যাটেলা নামক অস্থিটা ঢুকানো থাকে। এখানে একটা খাঁজ আছে, এখানে এই প্যাটেলা অস্থিটা ঢুকানো থাকে। একান্তই যদি না বোঝো, তখন আমাকে ভিডিওতে যাইতে হবে। বুঝছো না? ভিডিওতে যাব। স্যার প্যাটেলা কি শুধুমাত্র ফিমারের সাথেই যুক্ত থাকে? প্যাটেলা যুক্ত থাকে উপরের দিকে ফিমার, নিচের দিকে টিবিয়ার সাথে যুক্ত থাকে। মানে দুইটার উপরে সাথে ফিমার, একসাথে যুক্ত থাকে? হ্যাঁ, এই দুটার সাথে একসাথে যুক্ত থাকে। এই বুঝছো নাকি? আমাকে যাইতে হবে ইয়াতে, ভিডিওতে যাইতে হবে। ভিডিওতে গেলে কিন্তু পড়ার বুঝছি অনেক সময় স্যার। দেরি হবে। না ভিডিও দেখানো লাগবে না, বুঝছি। তাহলে দেরি হয়ে যাবে, ভিডিওগুলো নিজেরা দেখে নিবা। তাহলে আমরা এখন এই ফিমার অস্থিটার ছবি আঁকার চেষ্টা করব। তাহলে ছবি আঁকবো কোনটা? ফিমারের ছবিটা আঁকবো। ফিমারের ছবিটা আঁকবো হচ্ছে এই যে কন্ডাইল। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কন্ডাইল, এই যে উঁচু জায়গাটা, পেছন দিয়ে দেখলে কন্ডাইল দেখা যাবে। আমরা ফিমারের ছবি আঁকবো এখান থেকে। এই দুইটার যে কোনো একটা আঁকবো। কোনটা স্যার আঁকবো? ওইটা কি তরুণাস্থি দিয়ে তৈরি স্যার? কন্ডাইলের উপরে তরুণাস্থির আবার একটা ক্যাপ বসানো থাকে। ও আচ্ছা, মানে ঘর্ষণ যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, ঘর্ষণটা মিনিমাইজ করার জন্য। এই কোনটা আঁকবো ছবি? বামেরটা নাকি ডানেরটা? ডানেরটা স্যার আঁকি। বামে থাকেন।
বামেরটা না, বামেরটা আঁকলে আবার এই যে স্পাইরাল লাইনটা দেখানো যাবে না, ওটা তো অপর পাশে থাকে, এই জন্য ডান পাশেরটা আঁকলাম। তোমরা কি দেখে দেখে আঁকবা না আমি আমার সাথে আঁকবা? স্যার আপনি একবার আঁকেন, তারপর আবার একবার আঁকবেন, আমরা আপনারটা দেখে দেখে আঁকবো। আচ্ছা আমি আঁকার চেষ্টা করি, আমি দেখে একবারেই দেখি আমি পারি কিনা, তা নাহলে তো আবার দুইবার আঁকা লাগবে, দেরি হয়ে যাবে, সময় তো বেশি নাই, বর্ণনাও তো দিতে চাই। খাতার ছবি যে এরকম ঝাপসা কেন? ঝাপসা না পরিষ্কার? ঝাপসা। খাতার ছবি ঝাপসা না পরিষ্কার? মোটামুটি বোঝা যায়। মোটামুটি এখন বোঝা যায়। মোটামুটি হলে তো চলে না। এখন এখন হ্যাঁ ক্লিয়ার বোঝা আছে স্যার। যাচ্ছে। ঠিক আছে, আঁকো, স্টার চিহ্ন দাও। ফিমার, ফিমার লিখে ছবি আঁকতে শুরু করো। ছবি রাফ খাতা আঁকো অথবা পেন্সিল দিয়ে নোট খাতার ডান পাশে আঁকো, বাম পাশে বর্ণনা দিবা। বুঝতেই পারছো আমার সামনে যেহেতু কিছু নাই, আমার একটু ছবি খারাপই হবে, সমস্যা নাই, টাইম সেভ করার জন্য। এখন একটু দেখা লাগবে, এখানে আবার একটু ক্যারিকেচার আছে, এখন একটু ছবিতে যাই। হ্যাঁ, এখন একটু আমার যে ছবিটা দেখে আঁকবো সেটার কাছে গেলাম, ছবিটা আসছে চোখের সামনে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লাইনিংটা তো দিছি, এখন ওরকম ভাবে আবার আরেকবার একটু ট্রাই করি, তোমরাও করো, এটা দেখে দেখে ট্রাই করো, এটা দেখে একটু ট্রাই করো। সাগর, মুসা আসো ক্লাসে? জি স্যার আছে, একটু স্বাস্থ্যটা স্যার খারাপ লাগে। খারাপ লাগে না? তৌহিদ আসো ক্লাসে? তৌহিদ নাই না? কেন টায়ার্ড কেন, স্বাস্থ্য খারাপ লাগে কেন, কি পরিশ্রম করছো? জি স্যার একটু বাইরে বের হওয়া হয়েছিল তো স্যার তাই। ঢাকায় আছো না? জি স্যার ঢাকায় আছি। ঢাকায় ওই একটু বাইরে বেরোলে অনেক কষ্ট হয়ে যায়, গাড়ি টাড়ি ধরা, এই করা সেই করা, আরে বাপরে বাপ। আমার বাচ্চারা তো ঢাকায় যাইতেই চায় না, ঢাকার কথা শুনলে ভয় পায়। এই 3D ভিউ গুলো অত ভালো আমরা পারবো না, বুঝছো না? ওরা হয়তো এটা ফটোশপে আঁকে বা তুলি দিয়ে আঁকে, এগুলো বা অনেক ভালো যারা আঁকে তারা অবশ্যই পারবে। পেন্সিল দিয়ে অত ভালো ফুটিয়ে তোলা কঠিন।
এই তোমরা অনেকে এখনো অফলাইনে আসো না, অনলাইনে ক্লাস করো কেন? অফলাইন শুরু করছে, এখন অফলাইনে ক্লাস করবো, অনলাইন করো কেন? অফলাইন সুযোগ থাকতে কেউ অনলাইনে পড়ে? এখন এই নিচের দিকে যায় আমি কি করব? নিচের দিকে যায় তো আমি ওইখানে ওই কন্ডাইল দুইটা ফুটায় তোলা তো কঠিন। সিফাত, উঁচু কন্ডাইল কেমনে ফুটায় তুলবো বলো? স্যার আমিও ছবি আঁকায় ভালো না, আপনারটা দেখে দেখে আঁকি। না আমি তো অত ভালো না, মোটামুটি চলে আর কি, মোটামুটি চলনসই আঁকবো আর কি, বেশি তো ভালো পারবো না। এখন কন্ডাইল না, কন্ডাইল দুইটা হচ্ছে উঁচু জায়গা, এখন এই উঁচু জায়গাটা এই এভাবে একটু দিয়ে দিই, এই তারপরে হচ্ছে এখানে এই এই তারপরে হচ্ছে এই 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 খাতা নিয়ে যাই তোমাদেরকে, খাতা নিয়ে গেলাম। এইটা দাঁড় করাইছি, দেখো তো চলে কিনা। সাদিয়া, সাদিয়া আঁকছো? না স্যার, আঁকবা কখন? এখন বসে রয়েছে টোটালি? হচ্ছে, আর আর সময় দেওয়া যাবে না, এখন লিখতে যাই। ছবি পরে বাসায় বসে স্যার আস্তে আস্তে আঁকবা। আজকেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বুঝছি, সুন্দর হয়েছে না, কাজ চলে, অত বেশি সময় আমাদের নাই। এই ঠিক আছে, এখন আমরা প্রথমে একটু চিহ্নিত করে নিই না, চিহ্নিত করি। তারপরে এটা হচ্ছে হেড, HEAD, হেড বা মস্তক। মাঝখানে একটা ছোট ছিদ্র আছে যেটার সাথে লিগামেন্ট লাগানো থাকে, এটার নাম হবে ফোবিয়া ক্যাপিটিস, FOVEA, ফোবিয়া। লেখা পড়া যাচ্ছে প্লিজ? জি স্যার। ফোবিয়া ক্যাপিটিস, হ্যাঁ, মাঝখানে একটা ছোট ছিদ্র থাকে। আচ্ছা ঠিক আছে, আর এই যে বড়, এটা হচ্ছে নেক বা গ্রীবা, নেক, NECK, নেক, ঠিক আছে। এরপর পেছনের এই নেকের পেছনে যে উঁচু অঞ্চলগুলো, এগুলোকে বলা হয় টিউবারকাল, সরি ট্রোকান্টার। এই একদম পিঠের দিকের বড় এটাকে বলা হয় গ্রেটার ট্রোকান্টার, এই যে এটা। আর এটা হচ্ছে লেজার ট্রোকান্টার, এই যে। তাহলে আমরা দুইটা ট্রোকান্টার চিহ্নিত করতে হবে। এটা লেখো গ্রেটার, GREATER, গ্রেটার ট্রোকান্টার, TROCHANTER, গ্রেটার ট্রোকান্টার। লিখছো না? আর এটাকে লেখো এই যে নিচের এটার নাম হচ্ছে লেজার ট্রোকান্টার, LESSER, লেজার, TROCHANTER, লেজার ট্রোকান্টার। আর এই যে অংশটা এরকমের উপরে আমরা বলবো, উপরের দিক দিয়ে বলবো গ্লুটিয়াল টিউবারোসিটি, GLUTEAL, গ্লুটিয়াল টিউবারোসিটি, TUBEROSITY, গ্লুটিয়াল টিউবারোসিটি, এই উপরের দিক দিয়ে। নিচের দিক দিয়ে বলবো লিনিয়া অ্যাসপেরা, লিনিয়া অ্যাসপেরা,
লিনিয়া স্পেরা গেল এটা। আর এখানে একটু রয়ে গেল কথা, সেটা হচ্ছে এই যে দুইটা উঁচু অঞ্চল আছে, এটারে আমি অত ফুটায় তুলতে পারি নাই, উঁচু অঞ্চল আছে দুইটা, এই দুইটাকে বলা হয় কন্ডাইল। কন্ডাইলের মধ্যে যেটা দেহের ভেতরের দিকে থাকে ওটাকে বলা হয় মিডিয়াল কন্ডাইল, যেটা দেহের বাইরের দিকে থাকে ওটাকে বলে ল্যাটারাল কন্ডাইল। তাহলে এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, যেটা দেহের বাইরের দিকে থাকে এটাকে বলা হয় ল্যাটেরাল কন্ডাইল। দুই কন্ডাইলের মাঝখানের এই যে অংশটা খাঁজ, এটাকে বলে ইন্টার কন্ডাইলার নচ, NOTCH নচ। এখন এই অস্থিটা আমরা তো পেছন দিক দিয়ে আঁকছি, কিন্তু অপোজিট সাইডে আবার একটা খাঁজ আছে, সেই খাঁজের মধ্যে পায়ের হাঁটুর অস্থি প্যাটেলা লাগানো থাকে, সেই খাঁজটা আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি না, ওটাকে বলে প্যাটেলার গ্রুভ। ওটা অপোজিট সাইডে থাকে, যে পাশে কন্ডাইল থাকে তার অপোজিট সাইডে থাকে, অর্থাৎ প্যাটেলাটা পেছন দিকে। এখানে কিন্তু আমরা ফিমারটা পেছন দিক দিয়ে দেখতেছি, মাইন্ড ইট। এখন একটু লেখো প্লিজ, তাড়াতাড়ি লেখো। এটা যদি আজকে লিখে না যাও, হ্যাঁ, যার ক্লাস আছে সে যাও, আর যদি লিখে আজকে না যাও তাহলে এখন যেমন কনসেপ্টটা পরিষ্কার আছে, কালকে আবার গোড়া থেকে শুরু করতে হবে, তখন অত ভালো লাগবে না। চিহ্নিত করা হয়ে গেলে আমি ছবি গ্রুপে দিয়ে দেবো না, এখন লেখো, লিখতে শুরু করো। লেখা বেশি না, লিখতে 2-3 মিনিট জি লাগে। স্যার, বলতে থাকেন আপনি। লেখো, ফিমার কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। ইহা পায়ের প্রথম অস্থি। আমি এটার একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি বা তোমাদের সামনে নিয়ে আসতেছি, তারপর ধরে ধরে লিখতেছি। লেখো, ইহা পায়ের প্রথম অস্থি। কথাটা লিখছো? জি স্যার। জি স্যার। সাথে লেখো, ফিমার মানবদেহের সবচেয়ে ফিমার মানবদেহের সবচেয়ে বড় ভারী এবং মজবুত অস্থি। ফিমার মানবদেহের সবচেয়ে বড়, ভারী এবং মজবুত অস্থি। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। দাঁড়ি সাথে লেখো, এই অস্থির একটি গোল মস্তক থাকে। এই অস্থির একটি গোল মস্তক থাকে, যা শ্রোণীচক্রের এসিটাবুলাম গহ্বরে প্রবিষ্ট থাকে। ছবিটা আসছে না? আমরা যে ছবিটা আঁকছি সেটা আসছে না স্ক্রিনে? হ্যাঁ স্যার, আসছে। এটা দেখে দেখে আমরা লিখতে থাকি। এই অস্থির একটি গোল মস্তক আছে, যা শ্রোণীচক্রের এসিটাবুলাম গহ্বরে প্রবিষ্ট থাকে। এই অস্থির একটি গোল মস্তক আছে, যা শ্রোণীচক্রের এসিটাবুলাম গহ্বরে প্রবিষ্ট থাকে। দাঁড়ি সাথে লেখো, মস্তকের ঠিক পেছনে একটি বড় নেক বা গ্রীবা থাকে। মস্তকের ঠিক পেছনে একটি বড় নেক বা গ্রীবা থাকে। দাঁড়ি, মস্তকের ঠিক পেছনে একটি বড় নেক বা গ্রীবা থাকে। ও আচ্ছা, ওই কথাটা বলছি, মস্তকের মাঝে ফোবিয়া ক্যাপিটিস নামক একটি ছিদ্র থাকে, এটা বলছি না বলা হয় নাই? ফোবিয়া ক্যাপিটিসের কথা বলছি না, ভুলে বাদ পড়ছে? না স্যার, বলেননি তো। ও সরি, তাহলে ওটা লিখে আসো, ওটা লেখো, দরকার পড়লে আগের লাইনে লিখলে ভালো হতো। মস্তকের মাঝে ফোবিয়া ক্যাপিটিস নামক একটি ছিদ্র থাকে। মস্তকের মাঝে ফোবিয়া ক্যাপিটিস নামক একটি ছিদ্র থাকে। মস্তকের ঠিক পেছনে একটি বড় গ্রীবা থাকে। মস্তকের ঠিক মাঝখানে ফোবিয়া ক্যাপিটিস নামক একটি ছিদ্র থাকে। তাহলে এখন পর্যন্ত কি কি লিখলাম? ফিমার, ইহা পায়ের প্রথম অস্থি, ইহা মানবদেহের সবচেয়ে ভারী, বড় এবং ভারী অস্থি বা মজবুত অস্থি। তারপর বলেছি এই অস্থির একটি বড় মস্তক থাকে, যা শ্রোণীচক্রের এসিটাবুলাম গহ্বরে প্রবিষ্ট থাকে। মস্তকের মাঝে ফোবিয়া ক্যাপিটিস নামক একটি ছিদ্র থাকে।
মস্তকের পেছনে একটি বড় নেক বা গ্রীবা থাকে, এইটুকু পর্যন্ত লিখছি না? হ্যাঁ স্যার। দাঁড়ি। এবার সাথী লেখো নেক এর পেছনে, নেক এর পেছনে, নেক এর পেছনে গ্রেটার টিউবারকেল নামক বড় উঁচু অঞ্চল থাকে এবং তার ঠিক নিচে লেজার টিউবারকেল নামক ছোট উঁচু অঞ্চল থাকে। নেক এর পেছনে গ্রেটার টিউবারকেল নামক বড় উঁচু অঞ্চল এবং তার ঠিক নিচে লেজার টিউবারকেল নামক ছোট উঁচু অঞ্চল থাকে। নেক এর ঠিক পেছনে গ্রেটার টিউবারকেল নামক বড় উঁচু অঞ্চল এবং তার ঠিক নিচে লেজার টিউবারকেল নামক ছোট উঁচু অঞ্চল থাকে। নেক এর পেছনে গ্রেটার টিউবারকেল নামক বড় উঁচু অঞ্চল এবং তার ঠিক নিচে লেজার টিউবারকেল নামক ছোট উঁচু অঞ্চল থাকে। দেখো লিখতে পারছো কিনা? হ্যাঁ স্যার লিখতে পারছি। দাঁড়ি। সাথে লেখো টিউবারকেল এর নিচে গ্লুটিয়াল টিউবারোসিটি নামক উঁচু রেখা দেখা যায়। টিউবারকেল এর নিচে গ্লুটিয়াল টিউবারোসিটি নামক উঁচু রেখা দেখা যায়। টিউবারকেল এর নিচে, সরি টিউবারকেল তো না, এই আমি কি টিউবারকেল বলছি না ট্রোক্যান্টার? গ্রেটার ট্রোক্যান্টার আর লেজার ট্রোক্যান্টার হবে, আমি ভুলে টিউবারকেল বলছি নাকি? হ্যাঁ নেক স্যার এর বলছি। এই তো ভুল বলছিস। মানে বেশি দেরি হয়ে গেছে তো এখন ধৈর্য হারা হয়ে গেছে। লেখো নেক এর পেছনে গ্রেটার ট্রোক্যান্টার নামক বড় উঁচু অঞ্চল এবং তার ঠিক নিচে লেজার ট্রোক্যান্টার নামক ছোট উঁচু অঞ্চল থাকে। টিউবারকেল কথাটা কেটে ট্রোক্যান্টার কথাটা বসিয়ে দাও, তাহলে আর স্যার বাকি সব সেকেন্ড লেখা ঠিক লাইনেও আছে। হবে যে ট্রোকান্টার নিচে ট্রোক্যান্টার, গ্লুটিয়াল ট্রোক্যান্টার, হ্যাঁ টিউবারসিটিটা হ্যাঁ হ্যাঁ, করব না? যেখানে যেখানে টিউবারকেল বলছি, যেখানে যেখানে টিউবারকেল বলছি ওখানে ওখানে ট্রোক্যান্টার লিখতে হবে, এই আর কিছু না। ভুলে যেখানে টিউবারকেল বলছি ওখানে ট্রোক্যান্টার। তারপরে লেখো ট্রোক্যান্টার এর নিচে গ্লুটিয়াল টিউবারোসিটি নামক উঁচু রেখা দেখা যায়। যেখানে টিউবারকেল বলছি সেখানে শুধু ট্রোক্যান্টার কথাটা বসিয়ে দেওয়ার, বাকি সব ঠিক আছে। এরপরে লেখো এই উঁচু রেখা ক্রমান্বয়ে অ্যাসপেরাল লাইন নামে নিচে নামতে থাকে বা লিনিয়া অ্যাসপেরা নামে নিচে নামতে থাকে। এই উঁচু রেখা ক্রমান্বয়ে লিনিয়া অ্যাসপেরা নামক নিচে নামতে থাকে। এই উঁচু রেখা ক্রমান্বয়ে লিনিয়া অ্যাসপেরা নামক নিচে নামতে থাকে। এই উঁচু রেখা ক্রমান্বয়ে লিনিয়া অ্যাসপেরা নামে নিচে নামতে থাকে। এই উঁচু রেখা ক্রমান্বয়ে লিনিয়া অ্যাসপেরা নামে নিচে নামতে থাকে। লিখছো কিনা দেখো? হ্যাঁ স্যার লিখছি। দাঁড়ি। সাথে লেখো ফিমার এর শেষ প্রান্তে ও পশ্চাৎ ভাগে কন্ডাইল নামক দুটি উঁচু অঞ্চল থাকে। ফিমার এর শেষ প্রান্তে ও পশ্চাৎ ভাগে কন্ডাইল নামক দুটি উঁচু অঞ্চল থাকে। দাঁড়ি। দুই কন্ডাইলের মধ্যবর্তী খাঁজকে ইন্টার কন্ডাইলার নচ বলে, NOTCH নচ। ফিমারের শেষ প্রান্তে এবং পশ্চাৎ ভাগে কন্ডাইল নামক দুটি উঁচু অঞ্চল থাকে। দাঁড়ি। দুই কন্ডাইলের মধ্যবর্তী খাঁজকে ইন্টার কন্ডাইলার নচ বলে। দুই কন্ডাইলের মধ্যবর্তী খাঁজকে ইন্টার কন্ডাইলের নচ বলে। ফিমারের শেষ প্রান্তে এবং পশ্চাৎ ভাগে কন্ডাইল নামক দুটি উঁচু অঞ্চল থাকে। দুই কন্ডাইলের মধ্যবর্তী খাঁজকে ইন্টার কন্ডাইলার নচ বলে। লিখছো কিনা দেখো? হ্যাঁ স্যার লিখছি। দাঁড়ি। সাথে লেখো ফিমারের শেষ প্রান্তে ও সম্মুখ ভাগে প্যাটেলার গ্রুভ, প্যাটেলার গ্রুভ PATELLA প্যাটেলা লিখে আর দাও, লাগায় দাও। প্যাটেলার গ্রুভ GROOVE প্যাটেলার গ্রুভ নামক খাঁজ থাকে। ফিমারের শেষ প্রান্তে ও সম্মুখ ভাগে প্যাটেলার গ্রুভ নামক খাঁজ থাকে, যার সাথে হাঁটুর অস্থি প্যাটেলা যুক্ত থাকে। শেষ। ফিমারের শেষ প্রান্তে ও সম্মুখ ভাগে প্যাটেলার গ্রুভ নামক খাঁজ থাকে, যার সাথে
হাঁটুর অস্থি বা প্যাটেলা যুক্ত থাকে। দাড়ি। ফিমারের শেষ প্রান্তে ও সম্মুখভাগে প্যাটেলার গ্রুভ নামক খাঁজ থাকে, যার সাথে হাঁটুর অস্থি বা প্যাটেলা যুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছো। ছবিটা একাধিকবার আঁকবা, প্রয়োজন বোধে রেকর্ডটা একবার দেখবা, আর চিহ্নিত করবা বারবার। প্রয়োজন বোধে ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখে নিতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমরা প্যাটেলা পড়বো, টিবিয়া ফিবুলা পড়বো, পায়ের অ্যাঙ্কেল বোন পড়বো, তাহলে আমাদের পা শেষ হয়ে গেলে অস্থি শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।